কারোর বয়ান অনুযায়ী একটা মানুষ 9 ফুট উঁচু লম্বা হতেই পারে তার ঠ্যাঙার মতো গঠন, দেখতে স্বাভাবিক মানুষের মতো নয়। দেখলে মনে হবে সে মায়া জাদু জানে। তাহলে তার ক্রিয়াকলাপ একজন স্বাভাবিক আততায়ীর মতো কিভাবে হতে পারে? তবে কি তার দৈহিক গঠনই কেবল অলৌকিক, নাকি অলৌকিক লোকপ্রচারের আড়ালে লুকিয়ে আছে কোনো অজানা আতঙ্ক? বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের আরও একটি অধ্যায়, নাম অজানা আতঙ্ক। আমরা আজকের গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের আদলে একটু আধুনিকীকরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। শুরু হচ্ছে অজানা আতঙ্ক। ইন্সপেক্টর মনোময় বাবুর নতুন নতুন খাবারের দিকে বরাবরই তার প্রচণ্ড লোভ। আজ বৈকালি চায়ের আসরে পদার্পণ করেই তিনি বলে উঠলেন, ঈশান, ওই বেলা কি বলেছিলে মনে আছে তো? ঈশান হেসে বললে, মনে না থাকলে মনে করিয়ে দিন। আহা, নতুন খাবার খাওয়াবে বলেছিলে না? ও আচ্ছা, এই কথা। হ্যাঁ, খাবার তো প্রস্তুত। প্রস্তুত? বাবা, তা খাবারের নামটা শুনতে পাই না। মাছের প্যাটি আর অমলেট। ওরে বাবা, তা এ রান্না রেঁধেছে কে? আমাদের নন্দা। আরে নন্দ একটা জিনিয়াস। এই আনতে বলো। চা পর্ব শেষ হলো যথাসময়। অনেকগুলো প্যাটিস আর অমলেট উড়িয়ে মনোময়বাবুর আনন্দ যেন আর ধরছে না। পরিতৃপ্ত ভুঁড়ির উপরে সস্নেহে হাত বুলোতে বুলোতে তিনি বললেন, এই মনের মতো পানাহার করার যে সুখ, সেমন সুখ দুনিয়ায় আর কিছু নেই। কি বলো দেবরাজ? দেবরাজ বলল, কিন্তু অত সুখের ভেতরেও কি একটি ট্র্যাজেডি নেই? ট্র্যাজেডি? তা কিরকম? খেলেই খাবার ফুরিয়ে যায়। তা যা বলেছ। আবার অনেক সময় খাবার ফুরোবার আগেই পেট ভরে যায়। হ্যাঁ ভায়া, ওটা আবার খাবার ফুরানোর চেয়েও দুঃখজনক ব্যাপার। খাবার আছে, পেট কিন্তু গ্রহণ করতে নারাজ। ওহো, কি অসহনীয় দুঃখ। কথা চলছিল, ঠিক এমন সময় একটি লোক ঘরের ভিতর এসে প্রবেশ করলো। তাকে দেখি ঈশান বলে উঠল, আরে হরেন যে, বসো ভাই বসো। মনোময়বাবু, হরেন হচ্ছে আমার আর দেবরাজের ছোটবেলার বন্ধু। দেবরাজ বললে, হরেন, ইনি হচ্ছেন মনোময়বাবু, বিখ্যাত পুলিশ ইন্সপেক্টর আর প্রখ্যাত ঔদারিক। ঔদারিক মানে কি দেবরাজ? ঔদারিক অর্থাৎ উদার পরায়ণা। অর্থাৎ পেটুক? বেশ ভাই বেশ, যা খুশি বলো। তোমার কথায় রাগ করে আজকের এমন খাওয়ার আনন্দটা আমি মাটি করব না। ঈশান বললে, তারপর হরেন, তুমি কি এখন কলকাতাতেই আছো? না, কাল এসেছি, আজই দেশে ফিরবো। কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই। কিরকম খবর? যেরকম খবর তোমরা ভালোবাসো। কোনো অসাধারণ ঘটনা? ঠিক তাই। তাহলে আমরা শুনতে প্রস্তুত। সম্প্রতি কোনো অসাধারণ ঘটনার অভাবে আমরা কিঞ্চিত ম্রিয়মাণ হয়ে আছি। ঝাড়ো তোমার খবরের ঝুলি। হরেন বলতে শুরু করলো, মনোময় বাবু, ঈশান আর দেবরাজ আমাদের দেশে গিয়েছে, কিন্তু আপনার কাছে আগে তার কিছু পরিচয় দেওয়া দরকার। আমাদের দেশ হচ্ছে একটি ছোট শহর, কলকাতা থেকে মাইল 30 দূরে। সেখানে 15-16 হাজার লোকের বাস। অনেকে ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় চাকরি করতে আসেন, তাদের মধ্যে কয়েকজন বড় অফিসার আছেন। স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় 1.5 মাইল। এই পথটা বেশিরভাগ লোকেরই পায়ে হেঁটে পার হয়।
আর যাদের সঙ্গতি আছে তারা ছ্যাকরা গাড়ি কি সাইকেল রিক্সা সাহায্য নেয়। মাসখানেক আগে, অর্থাৎ গেল মাসের প্রথম দিনে, সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তারা দুজনেই বড় অফিসার, একজন মাইনা পান 1000 টাকা, আরেকজন 800 টাকা। সেই দিনই তারা মাইনে পেয়েছেন। স্টেশন থেকে মাইলখানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের কাছে তারা দেখতে পেলেন আজব এক মূর্তি। তখন রাত হয়েছে, আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো। স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না, তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব ঢ্যাঙা। মাথা অন্তত 9 ফুটের কম উঁচু হবে না। প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো নারীর মূর্তি, কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগড়ার মতো কাপড়। কিন্তু তার কাছে গিয়ে বোঝা গেল সে নারী নয়, পুরুষ। ভীষণ কালো মুখখানা, সম্পূর্ণ অমানুষিক। তার হাতে ছিল লাঠির বদলে লম্বা একগাছা বাঁশ। পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়েছিল। রিক্সাখানার কাছে গিয়ে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে বিষম চিৎকার করে ধমকে উঠল, এই ও লোক, গাড়ি থামা। তারপরেই সে রিভলভার বার করে ঘোড়া টিপে দিল ধুম করে। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই রিক্সার চালক গাড়ি ফেলে পলায়ন করলো। সুরতবাবু আর অবিনাশবাবু গাড়ি থেকে নেমে পড়বার উপক্রম করতেই মূর্তিটা তাদের দিকে রিভলভার তুলে কর্কশ্বরে বললে, যদি প্রাণে বাঁচতে চাও, সঙ্গে যা আছে সব রিক্সার উপর রেখে এখান থেকে সরে পড়ো। তারা প্রাণে বাঁচতেই চাইলেন। ভয় কাঁপতে কাঁপতে সঙ্গে সমস্ত টাকা, হাত ঘড়ি, আংটি, এমনকি ফাউন্টেন পেনটি পর্যন্ত সেইখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চম্পট দিলেন। পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিক্সার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাসটাকে। প্রথম ঘটনার 7 দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা। মৃণালবাবু আমাদের দেশের লোক। মেয়ের বিয়ের জন্যে তিনি কলকাতায় গয়না গড়াতে দিয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যার সময় ট্রেন থেকে নেমে 5000 টাকার গহনা নিয়ে পদব্রজেই আসছিলেন। তিনিও একটা জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটিকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে, কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়েছিল যে ভালো করে কিছুই দেখবার জো ছিল না। সেই দিনও মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখিয়ে মৃণালবাবুর গহনাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল একগাছা লম্বা বাঁশ। এইবারে তৃতীয় ঘটনা। শশীপদ আমার প্রতিবেশী। কলকাতার বড় বাজারে তার কাপড়ের দোকান। ফি শনিবারে সে দেশে আসে। গেল শনিবারেও এসছিল। তখন সন্ধ্যা উতরে গিয়েছিল, কিন্তু চাঁদ ওঠেনি। স্টেশন থেকে শহরে আসতে আসতে পথের একটা মোড় ফিরেই শশীপদ সভয় দেখতে পায় সেই অসম্ভব ঢ্যাঙা বিভৎস মূর্তিটাকে। অবশ্য ভালো করে সে কিছুই দেখতে পায়নি, কেবল এইটুকু বুঝেছিল যে মূর্তিটা মানুষের চেয়ে প্রায় 2 গুণ উঁচু। সেদিনও সে রিভলভার ছুঁড়ে শশীপদর কাছ থেকে 7000 টাকা হস্তগত করে। শশীপদ দৌড়ে একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। তারপর সেইখানে বসেই শুনতে পায় খটাখট খটাখট করে কিসের একটা শব্দ। ক্রমেই দূরে গিয়ে সে শব্দ মিলিয়ে যায়। শশীপদ ভয়ে সারা রাত বসেছিল জঙ্গলের ভিতরে। সকালে বাইরে এসে পথের উপরে দেখতে পায় সেই একগাছা বাঁশ। ঈশান, এই তো ব্যাপার। পরপর 3-3টে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের শহর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে প্রতিক্রিয়া স্টেশন থেকে ও পথ দিয়ে শহরে আসতে চায় না। অনেকেই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে। এখন তোমার মত কি? এতক্ষণ সমস্ত ঘটনাই খুব মন দিয়ে শুনছিল ঈশান। এখন কয়েক মিনিট স্তব্ধ হয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বলল, ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার আছে তা দেখো। বাংলাদেশে যদি 9 ফুট উঁচু মানুষ থাকতো, এতদিনে সে সুবিখ্যাত হয়ে পড়তো। সুতরাং অনুমান করা যেতে পারে যে অপরাধী 9 ফুট উঁচু নয়।
সে দেহের নিচের দিকটা ঘাগড়ায় বা ঘেরাটোপে ঢেকে রাখে কেন? তার মুখ অমানুষিক বলে মনে হয় কেন? সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে, আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় কেন? সে প্রত্যেকবারই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায় কেন? আর শশীপদ শুনেছে খটাখট খটাখট করে একটা শব্দ ক্রমেই দূরে চলে যাচ্ছে। সেটা কিসের শব্দ? মনোময়বাবু বললেন, ঈশান, তুমি কিছু অনুমান করতে পারছো? কিছু কিছু বুঝতে পারছি বই কি। আচ্ছা হরেন, ওই 3টে ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তারা কি শহরের বিভিন্ন পল্লীর লোক? না, তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন। আচ্ছা, তবে তোমাদের পাড়ার বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধী। কেমন করে জানলে? তা না হলে ঠিক কোন দিনে, কোন সময়ে এবং কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে দেশে ফিরে আসবে সেটাও অপরাধী নিশ্চয়ই খবর রাখতে পারতো না। না ঈশান, আমাদের পাড়ায় কেন, আমাদের শহরেও 9 ফুট উঁচু কোনো লোক নেই। আমিও ও কথা জানি। তোমার কথা আমি বুঝতে পারছি না। আপাতত বেশি কিছু কাজ নেই, আমাকে কিঞ্চিত চিন্তা করবার সময় দাও। তুমি আজই দেশে ফিরে যাচ্ছ তো? হ্যাঁ। পরশুদিন আমার কাছ থেকে একখানা জরুরি চিঠি পাবে। আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তার ঠিক 1 সপ্তাহ পরে তুমি কলকাতায় এসে আমাদের নিয়ে যাবে। হরেন চলে গেল। ঈশান যেন নিজের মনেই গুনগুন করে বলল, খটাখট খটাখট খটাখট। মূল্যবান সূত্র। নির্দিষ্ট দিনে দুপুর বেলায় হরেন এসে হাজির। ঈশান জিজ্ঞেস করল, চিঠিতে যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছো তো? অবিকল। দেবরাজ, মনোময়বাবুকে ফোন করে জানা আজ 5:30টার ট্রেনে যাত্রা করব আমরা। প্রায় 7:30টার সময় তারা হরেনের দেশে এসে নামল। আকাশ সেদিন নিশ্চন্দ্র। স্টেশন থেকে শহরে যাবার রাস্তায় সরকারি তেলের আলোগুলো অনেক তফাৎ থেকে মিটমিট করে জ্বলে যেন অন্ধকারের নিবিড়তাকে আরো ভালো করে দেখবার চেষ্টা করছিল। নির্জন পথ, আশেপাশের ঝোপঝাপের বাসিন্দা কেবল মুখর ঝিল্লির দল। 2খানা সাইকেল রিকশায় চড়ে তারা যাচ্ছিল। প্রথম গাড়িতে বসেছিল হরেন এবং দেবরাজ, দ্বিতীয় গাড়িতে ঈশান ও মনোময়বাবু। মনোময়বাবু বললেন, তুমি কি যে বুঝেছো তা তুমি জানো। আমি চাই এ ব্যাপারটার লেজা মুড়ো কিছুতেই ধরতে পারিনি। ঘটনাগুলো আমিও শুনেছি, আপনিও শুনেছেন। তারপর প্রধান প্রধান সূত্রের দিকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে ছাড়িনি। মাথা খাটালে আপনি অনেকখানি আন্দাজ করতে পারতেন। মস্তক যথেষ্ট ঘর্মাক্ত করার চেষ্টা করেছি ভায়া, কিন্তু খানিকটা ধোয়া, তাও আবার গাঁজার ধোয়া, তাছাড়া আর কিছু দেখতে পাইনি। মোটেরাও মস্তককে যথেষ্ট ঘর্মাক্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে কতটুকু। মনোময়বাবু, আমি আপনাকে মস্তক ঘর্মাক্ত করতে বলছি না, মস্তিষ্ক ব্যবহার করতে বলছি। একটা শক্ত রকম গালাগালি দিলে বটে, কিন্তু তোমার কি বিশ্বাস আজকেই তুমি এই মামলাটার কিনারা করতে পারবে? হয়তো পারবো, কারণ অপরাধীরা প্রায় নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেই বিপদে পড়ে। আবার হয়তো পারবো না, কারণ কোনো কোনো অপরাধী নিজের নির্দিষ্ট পদ্ধতি ত্যাগ করতেও পারে, কিন্তু হুঁশিয়ার। আচ্ছা, ওই পথের মাঝখানে আবছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে বটে। মুক্ত আকাশের স্বাভাবিক আলো দেখিয়ে দিল অন্ধকারের মধ্যে একটা
অচঞ্চল নিশ্চল সুদীর্ঘ ছায়ামূর্তি। বাতাসে নড়ে চড়ে উঠছে কেবল তারই পরনের জামা কাপড়গুলো। আচম্বিতে একটা অত্যন্ত কর্কশ কিংবা হিংস্র চিৎকার চারিদিকে নিস্তব্ধতাকে চমকে দিয়ে জেগে উঠল। এই, থামাও গাড়ি, থামাও গাড়ি। সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ, কিন্তু তার আগে অতি সতর্ক ঈশান ছুটন্ত গাড়ি থেকে বাঘের মতো লাফিয়ে পড়েছে। গর্জন করে উঠেছে তারও হাতের রিভলভার। গুলি গিয়ে বিদ্ধ করলো মূর্তির ডান হাতখানা। তার রিভলভারটা খসে পড়ল সশব্দে মাটির উপর। কেবল রিভলভার নয়, আরো একটা কি বেশ মাটিতে পড়বার শব্দ হলো, বোধহয় বাঁশের দণ্ড। অস্ফুট আর্তনাদ করে মূর্তিটা ফিরে দাঁড়িয়ে পালাবার উপক্রম করলো, কিন্তু পারল না। এক সেকেন্ড টলটলায়মান হই হুড়মুড় করে লম্বমান হলো একেবারে পথের উপর। সঙ্গে সঙ্গে দপদপিয়ে জ্বলে উঠল চারটে টর্চের বিদ্যুৎ বহ্নি। ঈশান ক্ষিপ্ত হস্তে হুপিত মূর্তিটার গা থেকে কাপড় চোপড় টান মেরে খুলে দিল। দেখা গেল তার দুই পদের সঙ্গে সংলগ্ন হয়ে আছে দুইখানা সুদীর্ঘ যষ্টি। ইংরেজিতে যাকে বলে স্টেল্ট এবং বাংলায় সেটা রনপা। ঈশান বলল, দেখছি এর মুখে রয়েছে একটা প্রকাণ্ড মুখোশ, কাফরির মুখোশ। এখন মুখোশের তলায় আছে কার শ্রীমুখ সেটাও দেখা যেতে পারে। ঈশানের হাতের এক টানে তার মুখের মুখোশও খসে পড়ল। আরে, এই যে দেখছি আমাদের পাড়ার বাপে খেদানো মায় তাড়ানো রামধন মুখুজ্জি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ও কুপথে যায়, কুসঙ্গীদের দলে মেশে নেশাখোর হয়, জুয়া খেলে, পাড়ার লোকেদের ওপরে অত্যাচার করে। এর জন্যেই সবাই ত্রস্ত ব্যতিব্যস্ত। কিন্তু এর পিঠে পিঠে যে এমন শয়তানি, এতটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল। মনোময়বাবু, প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি, এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই। কেবল 2-3টে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে। গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল অপরাধী হরেনেরই পাড়ার লোক। সে পাড়ায়, এমনকি সে শহরেও 9 ফুট উঁচু কোনো লোকই ছিল না। সুতরাং ধরে নিলাম সে উঁচু হয়েছিল কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে। অপরাধের সময় সে আবছায়ায় অবস্থান করে, পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে। আর তাতেই আমার ধারণা হলো দৃঢ়মূল। এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে? শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই নিয়ে ভাবতে ভাবতে ধাঁ করে আমার মাথায় আসে রনপার কথা। রনপার উপরে আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না, খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে। সেকালে বাংলাদেশের ডাকাতরা এই রনপায় চড়েই এক এক রাতেই 50-60 মাইল পার হয়ে যেত। পদক্ষেপের সময় রনপা যখন মাটির উপরে পড়ে তখন খটাখট শব্দ হয়, কিন্তু রনপায় উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, টাল সামলাবার জন্য চলাফেরা করতে হয়। অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকার জন্য একগাছা বাঁশের সাহায্য গ্রহণ করত, আর কার্যসিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই পরিত্যাগ করে যেত। কারণ রনপায়ে চড়ে ছুটবার সময় অত বড় একটা বাঁশ হয়ে ওঠে উপসর্গ মতো। এসব তো বুঝলুম, কিন্তু আসামি এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিল কেন, সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না। ওটা আমার কল্পনা শক্তির মহিমা। আগেই বলেছি তো, অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে। অপরাধী সর্বদাই খবর রাখত পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে আর কি করবে না। আমার নির্দেশ অনুসারে হরেন রটিয়ে দিয়েছিল কলকাতায় ব্যাংকের পর ব্যাংক ফেল হচ্ছে, সে ব্যাংকে আর নিজের টাকা রাখবে না। অমুক তারিখে কলকাতায় গিয়ে সব টাকা তুলে নিয়ে আসবে, আর অপরাধী এই টোপ না গিলে পারেনি। একেই বলে ফাঁকে তালে কিস্তি মাত।
শুনছিলেন অজানা আতঙ্ক। আমাদের আজকের গল্পে ঈশানের চরিত্রে অরুণাভ, দেবরাজের কণ্ঠে শিবম, হরেনের ভূমিকায় সম্রাট, মনোময় বাবু এবং অন্যান্য চরিত্রে রোহন। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস। আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবে নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত 8টায় নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।